2023-24 সেশনে আমেরিকাতে আন্তর্জাতিক শিক্ষার্থী, যেটিকে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট বলা হয়, সেই হিসেবে এনরোল করছেন 1.1 মিলিয়ন শিক্ষার্থী। বিশ্বের বিভিন্ন দেশ থেকে তারা এসেছেন, বেশিরভাগই এসেছেন চীন এবং ভারত থেকে, ইন্ডিয়া থেকে। তবে বাংলাদেশেরও বেশ বড় একটি অংশ আছে যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে আমেরিকাতে বিভিন্ন কলেজ এবং ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে। তাদের জন্য কিছুটা আশঙ্কার সময় সামনে। আশঙ্কার সময় এই কারণে যে প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প তিনি 20 জানুয়ারি দায়িত্ব গ্রহণ করার আগেই ইউনিভার্সিটিগুলো যারা শীতকালীন ছুটিতে বিভিন্ন নিজ নিজ দেশে গিয়েছিলেন তাদেরকে ইমেল করছেন, তাদেরকে ইমেল করে বলছেন যে খুব দ্রুত তোমরা আমেরিকায় ফিরে আসো, কারণ 20 জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর ডোনাল্ড ট্রাম্প এইসব দেশের শিক্ষার্থীদের ব্যাপারে কিংবা এইসব দেশের নাগরিকদের ব্যাপারে কি সিদ্ধান্ত নেন সেটি নিয়ে খোদ আমেরিকার ইউনিভার্সিটি এবং কলেজগুলোর মধ্যে এক ধরনের আশঙ্কা তৈরি হয়েছে, এবং সেই আশঙ্কা থেকেই তারা এই ইমেলগুলো করে তাদেরকে দ্রুত ফিরে আসতে বলছে। এর আগে ডোনাল্ড ট্রাম্প তার প্রথম মেয়াদে কিরগিজস্তান, নাইজেরিয়া, মিয়ানমার, সুদান, তানজানিয়া, ইরান, লিবিয়া, নর্থ কোরিয়া, সিরিয়া, ভেনেজুয়েলা, ইয়েমেন এবং সোমালিয়ার উপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে। সিএনএন আজকে যে রিপোর্টটি প্রকাশ করছে সেখানে তারা বলছে যে নতুন নিষেধাজ্ঞার কবলে পড়তে পারে চীন এবং ভারতের মতো দেশও। তাই এক ধরনের আশঙ্কা থেকেই শিক্ষার্থীদেরকে দ্রুত আমেরিকায় ফিরে আসতে বলা হচ্ছে, এবং এরকম নাটকীয় নানান ঘটনায় আসলে ঘটবে আগামী 4 বছর। অনেক আশঙ্কা তৈরি হবে, তার কিছুটা বাস্তব, কিছুটা আশঙ্কাতেই থেকে যাবে, অর্থাৎ সেগুলো হয়তো বাস্তবে রূপ নেবে না। এইসব বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। সাথে আছি আমি ইহসান জুয়েল, আমার সাথে বিশেষজ্ঞ অতিথি হিসেবে যুক্ত হচ্ছেন স্কুল অফ সায়েন্স অ্যান্ড অ্যালাইড হেলথের প্রফেসর ডক্টর মহসিনী পাটোয়ারি, স্ট্যান্ডার্ড এক্সপ্রেসের সিও রাজনৈতিক বিশ্লেষক মোহাম্মদ মালেক। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা ছোট্ট একটা ভূমিকা দিয়েছি, কিন্তু আলোচনা করব আরো ব্যাপক বিস্তর বিষয় নিয়ে। শুরুতে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটি ভূমিকাতে যেটি ইঙ্গিত দিয়েছি সেটি নিয়ে মহসিনী পাটোয়ারি, আপনার কাছে জানতে চাই যে শিক্ষার্থীদেরকে ইউনিভার্সিটি কিংবা কলেজগুলো থেকে ইমেল করে বলা হচ্ছে তোমরা ফিরে আসো। তারা একেবারে ভিসা নিয়ে আমেরিকাতে পড়তে এসেছে, তারা অনুমতি নিয়ে ডিএসএর অনুমতি নিয়ে নিজ দেশে গেছে, এবং ছুটি শেষে তারা আবারও তাদের পাঠে অর্থাৎ অধ্যয়নে তারা যোগ দেওয়ার কথা। কিন্তু এই ধরনের একটি পরিস্থিতি তৈরি হলো যে সিএনএন নিউজ করেছে, এর আগে মাসখানেক আগেও এটি হচ্ছিল, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পরপরই অনেকগুলো ইউনিভার্সিটি কলেজ স্টুডেন্টদেরকে ইমেল করেছিল, কিন্তু এখন এটি ব্যাপকতা পেয়েছে। যে আশঙ্কাটি করা হচ্ছে এই আশঙ্কাটি আপনিও করছেন কি? জি, আমি করছি এই জন্য ওনার বিশেষ করে যখন গাজা ওয়ারের সময় যে আন্দোলনগুলো হয়েছে প্রো প্যালেস্টাইনিয়ান, এগুলার ব্যাপারে উনি ওনার ইলেকশন বক্তৃতায় অনেক কথা বলেছেন আর কি, যে উনি এদেরকে বিশ্ববিদ্যালয় থেকে বের করে দিবেন, ওদের কাছ থেকে ওদেরকে কোনো ভিসা ইস্যু করবেন না। দেখেন, আপনি তো আপনার শুরুতেই বলেছেন যে 1.1 মিলিয়ন বা 11 লক্ষ ছাত্রী বিদেশি ছাত্রছাত্রী আমেরিকা পড়াশোনা করে। তার মধ্যে 1923-24 সনে সর্ববৃহৎ সংখ্যা হলো ইন্ডিয়া, 3,31,602 জন ভারতীয় ছাত্র আছে। এর আগে চায়না বেশি ছিল, আর চায়নার হলো দ্বিতীয় বৃহত্তম হলো 2,77,398 জন, এবং থার্ড হলো কোরিয়ান 43,847 জন, আর আমাদের হলো 17,099 জন। আমাদের সংখ্যা অনেক কম, কিন্তু এই যে বিরাট সংখ্যা, এই সংখ্যার মধ্যে শুধু আমেরিকা না, কানাডাতে ধরেন ভারতীয় আছে প্রায় 4 লাখের উপরে ছাত্র পড়াশোনা করতেছে। টোটাল ভারতীয়রা প্রায় 13 লক্ষের উপরে ছাত্র বিদেশে পড়ে, তার মধ্যে আমাদের 3,31,000 হলো আমেরিকাতে। না, সমস্যাটা কি, এই যে কতগুলো বিশ্ববিদ্যালয়, অনেক বড় বড় বিশ্ববিদ্যালয়, এই বিশ্ববিদ্যালয়গুলোতে আমাদের সিটি ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্কও আছে অনেক ছাত্রছাত্রী, এবং এনওয়াইউতে অবশ্য সবচাইতে বেশি 27,000 ছাত্র আছে বিদেশি, ফলোড বাই নর্থ ইস্টার্ন ইউনিভার্সিটি। মানে এটা শুধুমাত্র 2023-24 সেশনের কথা বলা হচ্ছে, তাতে একটা বছরে ভর্তি এই পরিমাণ। টোটাল সংখ্যাটা যারা 4 বছর জন্য এসেছে তাদের সংখ্যাটা আরো বেশি। হ্যাঁ, এখন এই যে এরা আছে, এখন হয়েছে কি, এই অনেকগুলো আছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়, যেমন এনওয়াইইউ, রাইট, সে কলম্বিয়া, সে হার্ভার্ড, সে কর্নেল, রাইট, নর্থ ইস্টার্ন, এইসব বিশ্ববিদ্যালয়গুলো এই যে এতগুলো বিদেশি ছাত্র, তার মধ্যে বেশিরভাগই অনলি 3% আপনার স্কলারশিপ পায়, বাকিরা কিন্তু ওদের নিজেদের টাকা পড়তে আসে। এটা বিশ্ববিদ্যালয়গুলোর জন্য একটা বিরাট রেভিনিউ,
জেনারেশন। এই রেভিনিউ গুলো যদি বন্ধ হয়ে যায় তাহলে এই বিশ্ববিদ্যালয়ের জন্য একটা বিরাট ক্ষতি হবে, অনেকগুলো প্রোগ্রাম তাদের কাটছাঁট করতে হবে, এটা তাদের একটা বেস্টের ইন্টারেস্ট। আর 2 নম্বর হলো বিশ্ববিদ্যালয়গুলো যে জ্ঞানের স্থান, ওখানে যত ডাইভার্সিটি থাকবে, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন লোকরা আসবে, রাইট? তাদের একের কাছ থেকে একে শিখবে, মানে শিক্ষার মানটা উন্নত হয় আর কি, আপনার কালচারাল মেল্টিং হয়, এই জিনিসগুলো বিশ্ববিদ্যালয়ের জন্য। সেই জন্য বিশ্ববিদ্যালয়গুলো সেই যেহেতু আগের বার উনি কতগুলো কান্ট্রি থেকে ইয়ে করে দিয়েছেন, মানে ব্যান করেছিল, ট্রাভেল ব্যান করেছিল, এবার তাদের ধারণা উনি এবার করতে পারেন। উনি মাঝে মধ্যে ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলে, চায়নার বিরুদ্ধে তো বলছেই, রাইট? কারণ তাদের সংখ্যা হলো সবচাইতে বেশি, ওই দুইটা মিলে $500,000 হাফ মিলিয়নের সংখ্যা বেশি। এখন তারা ভাবছে যে তোমরা ওই আসার আগেই, যেমন নর্থ ইস্টার্ন বলছে তোমরা 13 তারিখের মধ্যে চলে আসো, কেউ বলছে 6 তারিখের মধ্যে, জানুয়ারি 6-এর মধ্যে আসো, কেউ বলছে 19-এর আগে, উনি 20 তারিখে তো উনি দিবেন, তার আগে চলে আসে। এটা তাদের জন্য বিরাট একটা টেনশনের বিষয়। এই টেনশনের বিষয়ের জন্য তারা তাদেরকে আগে চলে আসতে বলতেছে। আশা করি এর মধ্যে বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন তো 19 পর্যন্ত আছে, এর মধ্যে তাদের আগে ভিসা আছে, ভিসাতে হয়তো সমস্যা হবে না আর কি, এই আশা করেই আর কি সব টেনশন চলতেছে। আশা করি এটা উনি মানে সিরিয়াসলি ডোনাল্ড ট্রাম্প তো তার নির্বাচনের প্রচারণা কিংবা অন্য কোথাও এই ধরনের কিছু বলেননি, কিংবা এখন পর্যন্ত আলোচনা এটি নেই। এটি কি ইউনিভার্সিটিগুলো নিজেদের স্বার্থে, কিংবা তারা তো, আপনি বলছিলেন যে তারা তো বেশিরভাগ নিজেরা টাকা দিয়ে পড়াশোনা করে, এইখানে তারা যেহেতু অর্থ দিয়ে পড়াশোনা করে, ইউনিভার্সিটিগুলোর এই স্টুডেন্টগুলো যদি ভোট আসতে না পারে তখন তো তাদেরই ইনকামটা বন্ধ হয়ে যাবে। ইউনিভার্সিটিগুলো কি নিজেদের স্বার্থে এটি করছে? মানে রাজনীতিতে তো এমন কোনো আলাপ নেই যে ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নিয়ে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে পড়াশোনা বন্ধ করে দেবেন কিংবা আসতে দেবেন না। না, আমি আমি আপনি যেটা বলছেন সেটাই ঠিক, বিশ্ববিদ্যালয়গুলো নিজেদের স্বার্থে। এটা কিন্তু ভাই ফাইন্যান্সিয়াল। আপনি চিন্তা করেন একটা ইউনিভার্সিটিতে যদি আপনার 1000 ছাত্র কম হয়, 1000 টাইমস 40,000 যদি টিউশন হয়, থিঙ্ক অ্যাবাউট দ্যাট। এটার জন্য প্রোগ্রামগুলো সাংঘাতিকভাবে ইমপ্যাক্ট করে। আমরা ছোটখাটো সিটি ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্ক অনেক বড় পাবলিক ইউনিভার্সিটি, স্টিল আমাদের 2-4টা ক্যাম্পাস এখনো ছাত্র সংখ্যা কমার জন্য আমাদের প্রোগ্রাম কমিয়ে দিতে হয়েছে, আমাদের শিক্ষক সেভাবে হায়ার করা যাচ্ছে না, যারা অ্যাডজাঙ্ক্ট হিসাবে পড়াতেন সে অনেক অ্যাডজাঙ্ক্ট কিন্তু ছাঁটাই হয়ে গেছে, অনেক কর্মচারী কিন্তু যারা টেম্পোরারি ছিল তাদের আর এখন আর দরকার নেই। এটা একটা বিরাট ফাইন্যান্সিয়াল একটা ইমপ্যাক্ট হয়। আর এখানে ধরেন আপনার 1.1 মিলিয়ন, তার মধ্যে বড় দুইটা দেশেই তো হলো আমি যেটা বললাম প্রায় 600,000 স্টুডেন্টের মতো। তাদেরই 54%, তাদেরই 54% স্টুডেন্ট চীন এবং ভারতের। বিরাট ইমপ্যাক্ট। প্লাস বিশ্ববিদ্যালয়গুলো তো ইন্টালেক্টদের স্থান, এখানে শিক্ষার পরিবেশের জন্য বিদেশি ছাত্র দরকার। আর একটা জিনিস কি, বিদেশি ছাত্ররা কিন্তু সাংঘাতিক কর্মঠ, এসে অনেক কষ্ট করে পড়াশোনা করে, পরিশ্রম করে ভালো করে। এরা ভবিষ্যতে কিন্তু আমেরিকার জন্য ভালো, কারণ এরা যারা ভালো করে যদি ভালো চাকরিতে এখানে ঢুকতে পারে, এরা থাকলে এটা আমেরিকান ইকোনমিতে বিরাট একটা ব্যাপার, তাই না? উনি অবশ্যই আগে বলেছেন যে ভালো ছাত্রদেরকে উনি ডাইরেক্টলি আমেরিকান কলেজে যারা পড়াশোনা করে তাদেরকে উনি ডাইরেক্টলি গ্রিন কার্ড দিয়ে দিবে, রাইট, ভিসা। কিন্তু অবশ্যই ওনার দল থেকে পরে এটা এক্সপ্লেইন করে বলছে যে না, সবাইকে না, যারা খুব ভালো করেছে এই বিষয়টাই আসলে দরকার তাদেরকে। মোহাম্মদ মালিক, আপনার কাছে এই বিষয়টাই জানতে চাই। সেটা হলো যে তিনি মাস ডেপুটেশনের কথা বলছেন, কিন্তু তিনি নির্বাচনী প্রচারণায় এক সময় গিয়ে বলেছিলেন যারা 4 বছরের গ্রাজুয়েট প্রোগ্রামে যোগ দিচ্ছে ফরেন ন্যাশনালস, তাদেরকে তিনি অটোমেটিক গ্রিন কার্ড দেবেন। কিন্তু তার স্পোক্স পারসন পরবর্তীতে সেটিকে একটু বিশ্লেষণ করে বলেছে না, যারা হামাস সাপোর্টার, যারা আমেরিকা হেট এবং পাবলিক চার্জ অর্থাৎ পাবলিক সেবাগুলো নিচ্ছে তারা পাবে না, রেডিক্যাল ইসলামিস্টরা পাবে না, কমিউনিস্টরা পাবে না, এই ধরনের ব্যাখ্যা দিচ্ছিলেন। ডোনাল্ড ট্রাম্প একটা পজিটিভ ইঙ্গিত দিয়েছেন যে যারা আমেরিকায় আসলে আমেরিকা পুনর্গঠনে, আমেরিকার অর্থনীতিতে অবদান রাখবে, আমেরিকার মেধায় অবদান রাখবে, তাদেরকে তিনি গ্রিন কার্ড দিতে পারেন। তিনি তো অনেক কিছুই করেন যেটা হঠাৎ করে নাটকীয়তার জন্ম দেয়। আপনার কাছে কি মনে হয় যে অনেক স্টুডেন্টরাও এটা নিয়ে আশাবাদী যে তারা পড়াশোনা করার পর ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসলে হয়তো তাদেরকে ভোট দিয়ে দেবে, এই কারণে তাদেরকে গ্রিন কার্ড দেবে, এই কারণে তার নির্বাচনী প্রচারণাও তারা অনেকে যোগ দিয়েছে, আমরা দেখেছি বাংলাদেশি কমিউনিটি অনেকেও আছে। আপনার কাছে কি মনে হয় এটা কি সম্ভব হবে? জি, দেখুন, ডোনাল্ড ট্রাম্প আর দুটো বিশেষ বৈশিষ্ট্য হলো, একটি হলো হি ইজ এ ট্রানজেকশনাল পারসন। আমি রাদার মানে পলিটিশিয়ান বলার চেয়ে আমি রাদার বলবো যে
উনি ট্রানজেকশনাল পার্সন। তো আপনি যেমনটি বললেন যে মানে এই যে নির্বাচন ক্যাম্পেইনে এই স্টুডেন্টরাও তো একটা ভূমিকা রাখতে পারে, তরুণদের মধ্যে একটা প্রভাব পড়তে পারে, এবং তরুণদের ভোট আকৃষ্ট করার জন্য তিনি এই ঘোষণাটি দিয়েছিলেন যে যারা গ্রাজুয়েট হবে ইউএস ইউনিভার্সিটিগুলোতে তাদেরকে সরাসরি গ্রিন কার্ড প্রদান করা হবে। সেটা হতে পারে না পারফেক্টলি, কিন্তু একই সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের আরেকটি বৈশিষ্ট্য হলো ইজ ভেরি মাচ আনপ্রেডিক্টেড। উনি স্ট্যান্ড বাজি করেন এবং স্ট্যান্ডের জন্য এমন অনেক কিছু ঘোষণা করেন যে ঘোষণাগুলো পরবর্তীতে আমরা আসলে তার কোনো বাস্তবায়ন দেখি না, কিংবা অনেক কিছু আবার করেন অতি। যেমন ধরেন আমরা যদি তার প্রথম টার্মের কথা মনে করি, তো প্রথম টার্মে কিন্তু তিনি নির্বাচন ক্যাম্পেইনে একটি কথা খুব জোরে করে বলতেন যে মুসলিম ব্যান কেমন, এবং তিনি সত্যি যখন হোয়াইট হাউসে আসেন প্রথম দিনেই কিন্তু 7টি মুসলিম দেশের ট্রাভেল ব্যান তিনি ইম্পোজ করেন এক্সিকিউটিভ অর্ডার 3। তো এবারও কিন্তু তিনি এই প্রথম দিনেই কিংবা প্রথম 2-1 দিনেই অনেকগুলো এরকম খুব চমক সৃষ্টি করে এমন কিছু এক্সিকিউটিভ অর্ডার করবেন, তার মধ্যে ইমিগ্রেশন সংক্রান্ত বিষয়টা থাকবে। তো এখন ইমিগ্রেশনের বিষয় যেমন স্টুডেন্টদের বিষয়টি যেমনটি পাটোয়ারি ভাই খুব সুন্দর ব্যাখ্যা করেছেন, উনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, উনি এই বিষয়টি আমাদের চেয়ে অনেক ভালো বোঝেন। নিঃসন্দেহে। তবে আমি মনে করি যে বর্তমান বিশ্বে স্পেশালি এই কর্পোরেট ওয়ার্ল্ডে শিক্ষাটা কিন্তু আসলে একটা পণ্য, অন্যান্য পণ্যের মতো শিক্ষা একটি পণ্য। এই শিক্ষা দান করে আমেরিকার ইউনিভার্সিটিগুলো এই ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের কাছে বিলিয়ন বিলিয়ন ডলার ইনকাম করে বছর, বিশাল একটা বাণিজ্য। এখন উনি এই বাণিজ্য একেবারে বন্ধ করে দিবেন এমনটি বিশ্বাস করা যায় না, কারণ বিশ্ববিদ্যালয়গুলোরও তো একটি প্রভাব আছে, ইকোনমিতে তাদের একটা অবদান আছে এবং তাদের একটা বিরাট লবি আছে কাজ করে। তো এটি সহজ হবে। তবে উনি যেমনটি বলেছেন, দেখেন উনি কিন্তু অনেকগুলো কথা বলেন, বলে আবার সেগুলোর মধ্যে কিন্তু উনি কতগুলো রিজনিংও করেন। যেমন ধরেন উনি যেমনটি করেছেন, প্রমিস করেছেন যারা ইউএস ইউনিভার্সিটি গ্রাজুয়েট করবে তাদেরকে সরাসরি গ্রিন কার্ড দিবে। আবার এটাকে পরবর্তীতে আরেকটু ছোট করে বলেছেন তার অন্যান্য যারা ক্যাম্পেইন, যে মোস্ট স্কিল্ড গ্রাজুয়েট যারা আমেরিকান ইকোনমিতে অনেক, এটি যেমন একটা প্রমিসের কথা। ঠিক তেমনিভাবে নির্বাচনের ঠিক 1 বছর আগে 23 সালের অক্টোবরে কিন্তু একটি কথা তিনি বলেছিলেন, আমরা যদি ভুলে না যে তিনি বলেছিলেন যে এই স্টুডেন্ট ভিসা তিনি রিভোক করবেন। কাদের স্টুডেন্ট ভিসা রিভোক করবেন? যারা রেডিকাল এন্টি আমেরিক বা এন্টি সেমিটিক ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, তাদের স্টুডেন্ট ভিসাটাও তিনি রিভোক করবেন। তার মানে যে তার ইনঅগ্রেশনের আগেও যদি ছাত্র ফিরেও আসে, উনি যদি ওনার ওই মানে বক্তব্যটাকে উনি স্টিক করেন, তাহলে কিন্তু তার দৃষ্টিতে যারা এন্টি রেডিকাল এন্টি আমেরিকান হবে কিংবা এন্টি সেমেটিক হবে, তাদের বিবেচনা তাদের ভিসা কিন্তু তিনি রিভোক করে দিলে তারা ফিরে আসতে আবার চলে যেতে হবে। তবে এটা একটা চেক অ্যান্ড ব্যালেন্সের বিষয় থাকবে, কারণ উনি চাইলেই যে সব করবেন তা না, তার উপদেষ্টারা আছেন, তারা এবার তো আমরা একটা জিনিস দেখতে পেয়েছি যে তার যারা উপদেষ্টা বা তার ক্যাবিনেটে মোস্টলি কর্পোরেট পিপল, তাই না, মানে যারা বাণিজ্যটা ভালো করে বুঝে। মানে এবারের ক্যাবিনেট কিন্তু প্রভাবিত হবে, হোয়াইট হাউস প্রভাবিত হবে কর্পোরেট পিপল, তারা কিভাবে মানে হাউ দে ক্যান আর্ন মোর, এটা কিন্তু তাদের মূল লক্ষ্য। এই যে $2 ট্রিলিয়ন খরচ কমাবেন কর্পোরেশন ফেডারেল খরচ, কি করবেন যাতে এইটা কিভাবে কম্পেনসেট করবে? ওই কর্পোরেট পিপলদের ট্যাক্স রিবেট করবে, ওই ট্যাক্স রিবেট বা ট্যাক্স থেকে অব্যাহতি দিয়ে এই টাকাটা কভার আপ, মানে এইখানে খরচ কমিয়ে ওইখানের ইনকাম ছেড়ে দিবে। কারণ যে কোনোদের আয় এবং ব্যয়ের সঙ্গতি থাকে। তার মানে কি আলটিমেটলি এলন মাস্কের মতো যারা কর্পোরেট পিপল আছে, যারা এখন তাকে গাইড করছে, তারা কাছে ট্যাক্স অব্যাহতি দিলে তারা যে মানে ফেডারেল গভর্নমেন্ট ব্যালেন্স করতে হবে, একদিকে ব্যয় কমাবেন একদিকে আয়টাও কমবে। এলন মাস্ক দায়িত্ব নিয়েছেন যে ঠিক আছে আমি ডজ করে দাও, আমি তোমার রিটার্ন খরচ কমাবো। সেই জন্য এই যারা ইউনিভার্সিটিগুলো আমেরিকার ইউনিভার্সিটিগুলো চালায়, তারাও কিন্তু ওই কর্পোরেট ওয়ার্ল্ডেরই নাম, তাই না? তাদের একটা
এখানে ইন্টারাকশন কিন্তু থাকবে। প্রেশার White House-এর গ্রুপ আছে, সঙ্গে। তাদের ইন্টারেস্ট গ্রুপ Pressure আছে, প্রেশার গ্রুপ আছে। এক্স্যাক্টলি। তবে আবার উনি কিছু করতেও পারেন, ওই যে যদি মনে করেন যে তার বিগত টার্মও কিন্তু করেছিলেন, আপনি যেমনটি ভূমিকাতে বলেছেন, বেশ কয়েকটি দেশের ছাত্রদের তিনি ব্যান করেছিলেন, ঠিক তেমনি ভাবে এবারও ওই যে তার যে সূত্র রেডিক্যাল এন্টি আমেরিকান কিংবা ইন্টারসেমিটিক, এবার ইসরায়েলকে খুশি করার জন্য এটা উনি আরো বেশি করে করার চিন্তা করতে পারেন। কারণ এন্টিসেমিটিক যেটা যে গাজা গণহত্যার বিষয়ে বিভিন্ন ইউনিভার্সিটি গুলো যে ছাত্র মুভমেন্ট আমরা দেখেছি, বিশাল ছাত্র মুভমেন্ট হয়েছে, সেগুলোকে কিন্তু এন্টিসেমিটিক হিসাবে ট্রিট করা হচ্ছে, তাই না? কাজেই ওই যে সমস্ত দেশের ছাত্ররা বেশি ইনভলভ হয়েছিল তাদের ব্যাপারে সেই সিদ্ধান্ত নিতেও পারে। তো অর্থাৎ অনেক কিছু ঘটতে পারে, তবে এটা শিক্ষার্থীরা সময়ই বলে দিবে যে উনি কি করবেন, কতটুকু করবেন। তবে শিক্ষার্থীদেরকে ইউনিভার্সিটি গুলো যে অনুরোধটা জানাচ্ছে যে অ্যাটলিস্ট একটা জি। নিরাপত্তা কিংবা সাবধানতার অংশ হিসেবে যাতে তারা ফিরে আসে, এবং বাংলাদেশি কমিউনিটির এখন পর্যন্ত আমেরিকাতে যে স্টুডেন্টরা ইন্টারন্যাশনাল আসছে, বাংলাদেশ সেখানে 8ম অবস্থানে আছে। এর আগে 13তম অবস্থানে ছিল, কিন্তু এই শেষ শিক্ষাবর্ষে 2023-24 8ম অবস্থানে উঠে এসেছে। তাই বাংলাদেশের শিক্ষার্থীরাও যারা ছুটিতে গেছেন, যারা এই অনুষ্ঠান দেখছেন, তারাও ইউনিভার্সিটি মেলটা চেক করে দেখবেন, এবং আমরা আশা করছি যে তারাও সতর্কতার অংশ হিসেবে ফিরে আসবেন। আমরা একটু অন্য প্রসঙ্গে যেতে চাই। প্রফেসর ডক্টর মহসিন পাটোয়ারি, পানামা ক্যানাল সেটিও ডোনাল্ড ট্রাম্প নিতে চান, গ্রিনল্যান্ড তিনি সেটিও নিতে চান, তিনি কানাডাকে 51তম স্টেট করতে চান, অনেক কিছু চান। পানামা থেকে স্ট্রংলি বলা হচ্ছে পানামা ক্যানাল বিক্রির জন্য নয়। গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রীও বলছেন যে এটি বিক্রির জন্য নয় এবং ভবিষ্যতে বিক্রি হবে না। তারপর ডোনাল্ড ট্রাম্প বলছেন কেন? তিনিও তো জানেন এটি বিক্রির জন্য নয়, তাহলে তিনি কেন বলছেন যে এগুলো নিয়ে নেব আমরা কিংবা নিতে পারবো? থ্যাংক ইউ। উনি জাস্ট একটু ব্রিফ কুইকলি একটু হিস্ট্রি বলি যে পানামাটা তো আপনার কলম্বিয়ার অংশ ছিল। সো যখন পানামা ক্যানেল করার প্রস্তাব আসলো, তখন তাদের সিনেট এই জিনিসটা পাস করে নাই। না করাতে তখন থিওডর রুজভেল্টের সময় তখন ওনারা কি করছেন, এটাকে এই পানামার স্বাধীনতার জন্য তাদেরকে হেল্প করে পানামাকে ইন্ডিপেন্ডেন্ট করা হয়েছে। করার পর তাদের সাথে চুক্তি হয়েছে যে পানামা ক্যানেল করার। 1904 সন থেকে 1913 সনের মধ্যে পানামা ক্যানালটা করা হয়, এবং যেটা 1917 সনে তারা পানামা ক্যানালটাকে ওপেন করে, এবং সেটাতে আমেরিকার খরচ হয়েছে $375 মিলিয়ন এট দ্যাট টাইম। সুতরাং এটা ইনিশিয়াল ইনভেস্টমেন্টটা হলো আমেরিকার। সুতরাং আমেরিকার একটা বিরাট একটা স্টেক ওখানে ছিল। 3 নম্বর হলো, এর জন্য আমেরিকা একটা ট্রিটি সাইন করেছে যে আমেরিকার এক্সক্লুসিভ অধিকার থাকবে ওখানে, শুধু পানামা ক্যানাল জোন না, এন্টার জোন বলতে পুরা পানামার উপরে। এই জিনিসটা পরবর্তীতে এ নিয়ে অনেক সংগ্রাম হয়েছে, প্রায় আপনার 1960 সনে রায়ট হয়েছে, এগুলা প্যানামিয়ানদের সাথে ইউএসএ রায়ট হয়েছে। তারপরে 1967 সনে তারা নতুন করে এটা নেগোসিয়েট করা শুরু করছে, কিন্তু নেগোসিয়েট করে এগ্রিমেন্ট আসছিল, কিন্তু তখন কুর জন্য মিলিটারি কু হয়ে গেছে, তখন সরকার পরিবর্তনের জন্য এটা হয়নি। পরবর্তীতে আমাদের প্রেসিডেন্ট কার্টার এসে এটাকে আবার শুরু করেন, এবং শুরু করে উনি নতুন করে তাদের সাথে ট্রিটি সই করে সেপ্টেম্বর 27, 1979। এই ট্রিটিতে অনুযায়ী একটা হলো যে আপনার সার্টেন টাইমের পরে এটা কাছে চলে যাবে, পানামার কাছে। সেই অনুযায়ী ডিসেম্বর 31, 1999 সময় ক্লিন্টন অ্যাডমিনিস্ট্রেশন এই পানামা ক্যানেলের সম্পূর্ণ দায়িত্ব পানামা ক্যানেল অথরিটির কাছে দিয়ে দেয়, ওটা তাদের সার্বভৌমত্বে চলে যায়। এবং যাওয়ার পর পানামা কিন্তু এর মধ্যে প্রায় ওভার $5 বিলিয়ন ইনভেস্ট করে। আমেরিকা করছে 375, অবশ্য তখনকার দিনে 525 বিলিয়ন করে এটার যে ক্যাপাসিটিটা ডাবল করে ফেলে আর কি। যার জন্য এখন প্রায় 40% অফ দি পৃথিবীর যেই ট্রাফিক মানে আর কি শিপ জাহাজগুলা, যেগুলো আর কি মালবাহী জাহাজ, ওগুলা কিন্তু এটা দিয়ে হয়। তার মধ্যে আবার 2/3 অফ দ্যাম ইজ আইদার কামিং টু ইউএসএ অর গোয়িং আউট অফ ইউএসএ। সুতরাং ইউএসএ এটা একটা বিরাট স্টেক ওখানকার কাছে আছে, প্রায় 13 থেকে 14,000 শিপ বছরে ওখান থেকে ওই পথ দিয়ে যাতায়াত করে। সো প্রেসিডেন্ট ট্রাম্প মনে করেন যে ওরা যে ট্যারিফ নেয়, যে চার্জ নেয়, যে ফি নেয়, ফি ইজ টু মাচ। আমরা তো জিনিসটা করে দিছি, এখন তোমরা পেয়ে গেছো আমাদেরকে, দে আর রবিং আস। এক্স্যাক্টলি এই কথাটাই বলছে, দে আর রবিং আস। সুতরাং ডিসেম্বর 21 উনি বলছেন যে আমরা উই শুড টেক ইট ওভার, এবং উই ডোন্ট নিড টু গিভ ইট। এটা আমার মনে হয় ইট ইজ অ্যান আরবিট্রারি
এখন দেয়ার ইজ অ্যান ওয়ার্ল্ড অর্ডার এখনো আছে, এটা তো করতে পারে না, এটা একটা চুক্তির অধীনে আছে, তাহলে এই চুক্তিটা বাতিল করতে হবে। এই চুক্তিটা তিনি বাতিল করার জন্য মানে আমরা মৌসুমী পাটোয়ারি আমরা যেটি জানতে চাচ্ছি, তিনি কি এই হুমকি ধামকি গুলো দেন কিছুটা পাওয়ার আসে, মানে এগুলোর বিনিময়ে কোথাও না কোথাও চাপ, যেমন আপনি বলছিলেন ভাড়ার বিষয়ে তিনি বলছেন যে এই ভাড়াটা খুবই ভয়ঙ্কর একটা ভাড়া নেওয়া হচ্ছে, তো উনি কি এই ধরনের চাপগুলো দিয়ে গ্রিনল্যান্ড বলেন, পানামা ক্যানাল বলেন, কানাডা বলেন, সেখান থেকে কিছু লাভ হয়, অর্থাৎ কিছু আদায় করে নেওয়া সম্ভব হয় কিনা? মালিক ভাই তো বললেন রাইটলি যে উনি হলো ট্রানজাকশনাল পারসন, তার Right. দলের লোকগুলো এটা বলে উনি যাকে যে ওখানে অ্যাম্বাসেডর বানিয়েছে ওনাকে বলে দিছে যে এগুলা বলে একটা প্রেসার ক্রিয়েট করা, এক্স্যাক্টলি এটা হলো এই ভদ্রভাবে নেগোশিয়েট না করে আর প্রেসারটা ক্রিয়েট করলো যে তোমরা আমাদের ট্যারিফটা কমা, দেখবেন কোন একটা নেগোশিয়েট করে একটা কিছু কমে আনবে, বুঝতে বিশেষ পারছেন? করে পানামা তো চীনের তাইওয়ানকে তারা হ্যাঁ। আলাদা দেশ হিসেবে বলছে, এই জি। চীনের অংশ হিসেবে বলছে, তো জি। সেই জায়গা থেকে হয়তো এই স্ট্যান্ডটাও তো সরিয়ে আনার একটা বিষয় থাকতে পারে। এটা হতে পারে, তবে আমার মনে হয় এটা আর কানাডার কাছ থেকে একটা বেটার বিজনেস রিলেশনশিপ পাওয়ার জন্য এটা টাউন্টিং করা আর কি। এটা যদিও আনফরচুনেট, একটা স্বাধীন দেশ কানাডা আমেরিকার সবচাইতে ক্লোজের বন্ধু, আই থিঙ্ক ব্রিটেনের পরে। এবং আমেরিকার চেয়ে আয়তনে বড় সেই কানাডাকে বলা হচ্ছে যে আমেরিকা একটা স্টেট এবং হয়ে যাচ্ছে। আমাদের ফ্রেশ ওয়াটার ইজ ওয়ান অফ দি লার্জেস্ট ফ্রেশ ওয়াটার রিসোর্স ইন দি ওয়ার্ল্ড। আমাদের এখান থেকে তেলও আনি আমরা, অনেক কিছু তেল অ্যান্ড উড টিম্বার আর কি, ভালো রিলেশন। এবং এদেরকে এভাবে টাউন্টিং করাটা আমার মনে হয় ইট ওয়াজ নট ভেরি ওয়াইজ ডিসিশন দ্যাট আই ক্যান টেল ইউ। এটা ইউ আর রাইট দ্যাট প্রেশার ক্রিয়েট করে যদি কিছু আদায় করা যায় সেই জন্যই করেছে। এবং ইন্ডিয়ানদের বা চাইনিজদের জন্য একই জিনিস। ফলাফল কি হবে আমরা জানি না, ফলাফল হতে খারাপ হতে পারে, কারণ আপনি যদি আবার ভালো হতে পারে, কারণ আপনি তো ডোনাল্ড ট্রাম্প যেটা বলছিলেন সুপ্রিমেসি, ওয়ার্ল্ডের মধ্যে যে আমেরিকান সুপ্রিমেসি সেটি তিনি দেখাতে চান, যে আমি যে আসলে সবার চেয়ে বড়, আমি যে সবচেয়ে ক্ষমতাধর, দেখো আমি তোমার ব্যাপারে যে কোনো সিদ্ধান্ত নিতে পারি, এরকম একটা বার্তাও তো দেওয়া হতে পারে। এটা দ্বিধা হতে পারে, কিন্তু আপনি দেখেন আরেকটা জিনিস দেখেন, আর এই যে ব্রিক্স এর কথা দেখেন, হয় কি আপনাকে যদি আমি এত পুশ করে ওয়ালে লাগাই, ওয়ালের সাথে লাগিয়ে দেই, তাহলে হোয়াট ইউ উইল ডু, ইউ হ্যাভ নো আদার অপশন আদার দেন জাম্পিং অন মি, রাইট? দ্য সেম থিং, এইসব কথাবার্তা বলে আমেরিকান ইমেজটা যদি আপনি নষ্ট করেন, অন্যকে যদি ভয় দেন, তারা সবগুলো ওই ব্রিক্স এর দিকে যাবে। অলমোস্ট হাফ অফ দি ওয়ার্ল্ড পপুলেশন, অলমোস্ট 40 to 42% of world GDP, right? Almost more than half of the world energy, right? আপনার তেল, গ্যাস, আপনার all this kind of the agriculture, almost more than half of the agricultural product, corn, maize, what, এই সব কিছু কিন্তু ব্রিক্স এর দেশগুলোতে। সুতরাং এগুলো করে আপনার ইভেনচুয়ালি আমার মনে হয় মোর আমরা ফ্রিকশন ক্রিয়েট করতেছি। শত্রু বাড়াচ্ছেন। কথা আছে, আপনাকে আমাকে ধমক দিয়ে বলতে পারেন আমি উইক হইলে, রাইট? আমি যদি রাশা হই, আপনি যদি চায়না হই, আপনার তো অত ধমক দিয়ে কাজে লাগবে না, কারণ আমি তো আপনার চেয়ে কম না ইকোনমিক্যালি বা আপনার মিলিটারি পাওয়ার দিয়ে আস্তে আস্তে। সুতরাং এটার একটা লিমিট আছে। আর পানামা বেচারা হলো ছোট দেশ, তার তেমন একটা কিছু পাওয়ার নাই। আইসল্যান্ড ডেনমার্কের অংশ, তার এমন একটা কিছু নাই। কানাডা হলো শান্তিপ্রিয় দেশ। সুতরাং উইকের উপরে যে প্রেসার ক্রিয়েট করাটা, এটা একটা আনফেয়ার জিনিস। অর্থাৎ সবাইকে শত্রু বানিয়ে ফেলা হয়তো কূটনীতিতে খুব বেশি ভালো কোনো পলিসি নয়। অনেকে মনে করেন যে সবাইকে গণহারে শত্রু না বানানো উচিত। শত্রু চীন, শত্রু রাশিয়া, সেগুলো সিলেক্ট করা আছে, শত্রু ইরান, সে তাদেরকে নিয়ে অনেকে হয়তো ভাবেন যে খেলা উচিত। যাই হোক, এটা আসলে সামনের দিনগুলোতে পরিষ্কার হওয়া যাবে যে তিনি আসলে কি চাইছেন। আমি একটু মোহাম্মদ মালিক আপনার কাছে ফিরতে চাই। ডোনাল্ড ট্রাম্প সবচেয়ে বড় যে ইস্যু ডিপোর্টেশন, এবং সেটার জন্য টম হোমেন তার সবচেয়ে এই কাজের জন্য যাকে তিনি সবচেয়ে বেশি যোগ্য ভাবছেন, সেই টম হোমেনকে দায়িত্ব দিয়েছেন। টম হোমেনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা, সেটা হলো যেই শিশুরা আমেরিকাতে আনডকুমেন্টেড মানুষের শিশু, কিন্তু তারা আমেরিকাতে জন্ম নিয়েছে, তিনি যদি এখন আনডকুমেন্টেড এই মানুষগুলোকে বের করে দিতে চান, তাহলে তাদের সন্তানদের সঙ্গে পারিবারিক বিচ্ছেদের কথা বলা হচ্ছে। সেখানে তিনি নতুন পলিসির কথা বলছেন, যে এই শিশুদের জন্য আলাদা করে আশ্রয়ের ব্যবস্থা কিংবা অন্যান্য বিষয়গুলো বলছেন। মানবিকতার জায়গা থেকে সবাই বলছে যে এটা আসলে কতটা ঠিক হবে, কিংবা এই ইস্যুটা তিনি কতটা কার্যকর করতে পারবেন, যে পারিবারিক বিচ্ছিন্নতা। জি, দেখুন, আমি এই প্রসঙ্গে আসার আগে পানামা প্রসঙ্গে আর একটু অ্যাড করতে চাই। পাটোয়ারি ভাই কিন্তু খুব ডিটেইলস চমৎকার ভাবে ইতিহাস থেকে শুরু করে সবকিছু বলেছেন। তো আমি শুধু একটা অ্যাড করব, ট্রাম্পের এই যে এই হুঁশিয়ারি পানামা উনি নিয়ে নেবেন, এটার সঙ্গে আরেকটা আন্তর্জাতিক রাজনীতিও বোধহয় কাজ করছে। সেটা হলো চায়নার সঙ্গে একটা বাণিজ্যিক যে যুদ্ধেরই একটা অংশ। তার কারণ
এই পানামা খাল দিয়ে কিন্তু প্রচুর পরিমাণে চাইনিজ পণ্য একেবারে দ্বিতীয় সর্বোচ্চ চাইনিজ দ্বিতীয় সর্বোচ্চ। কাজে যদি এই পানামা ক্যানেলটা নিয়ন্ত্রণ আমেরিকার কাছে চলে আসে, তাহলে চায়নার সঙ্গে নেগোসিয়েশনের একটা অস্ত্র তিনি হাতে পান। কিন্তু চায়না কি সেটা দেবে, মানে নিয়ন্ত্রণ না, আমেরিকা? সেটা তো পরবর্তীতে। কিন্তু কথা হচ্ছে পানামা ক্যানালটা যদি আমেরিকা পেয়ে যায়, ধরে নিলাম পেয়ে গেলেন, ট্রাম্প জোর করে নিয়ে নিলেন, তখন এখান থেকে তো বিভিন্ন কন্ডিশন তিনি দিয়ে দিতে পারেন যে তোমার পণ্যের জন্য এত ভাড়া এই দিতে হবে, আমি 20% ভাড়া বাড়ি দিলাম, 25% ভাড়া বাড়ি। তার মানে চায়নাকে একটু প্রতিহত করার জন্য একটা নেগোসিয়েশনের একটা অস্ত্র হিসেবেও এটাকে তিনি ইউজ করবেন, এটাও তার মাথায় থাকতে হবে। ওই যে বললাম ট্রানজাকশনাল পার্সন, উনি তো অঙ্ক করেন সবকিছু। তাহলে এবার আপনার এই দেখুন, ট্রাম্পের প্রথম যে শাসনামল ছিল, তখন আমরা দেখেছিলাম কি যে যারা বর্ডার ক্রস করে এবার আসতো ওই সব শিশুদের সঙ্গে, তখন শিশুদের সঙ্গে পরিবারকে বিচ্ছিন্ন করে, যারা মানে প্যারেন্টস তাদেরকে ডিটেনশনে পাঠিয়ে দেওয়া হতো, আর শিশুদেরকে বিচ্ছিন্ন করে কনসেন্ট্রেশন ক্যাম্পের মতো ছিল, সেই ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হতো। এবং 4 বছর পরে সেই শিশুগুলো অনেকেই পরিবারের সাথে আর কিন্তু যোগাযোগ করতে পারেনি, মানে কার শিশু কোন পরিবার, সেই শিশুগুলো কিন্তু এখনো জানে না তার বাবা মা কোথায় কি অবস্থায় আছে। তাহলে দেখুন যে কতটা অমানবিক যে তিনি ছিলেন তখন, যে তুমি বর্ডার থেকে ঢুকতে দিবে না, দ্যাট ইজ ডিফারেন্ট, বাট ঢুকলো জোর করে বের করে তাদেরকে বের করে দাও, শিশু সহ তাদেরকে বের। এই যে শিশুদের বিচ্ছিন্ন করে ফেলে এই কনসেন্ট্রেশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া, বাবা মাদের পাঠিয়ে দেওয়া ডিটেনশন সেন্টারে, তো এই যে বিচ্ছিন্ন করে একটা 2 বছর শিশুর সঙ্গে তার প্যারেন্টের সারা জীবনের জন্য বিচ্ছিন্ন করে দেওয়া হলো, এই অমানবিক কাজগুলো তো আমরা তখন দেখছি। তো এবারও কিন্তু তিনি এই যে তার যে বর্ডার যাকে তিনি সিলেক্ট করেছেন, তিনি কিন্তু অত্যন্ত নির্মম এবং কঠোর প্রমাণ। তিনি কি বলেছেন? তিনি বলেছেন যে এইবারের ইমিগ্রেশন পলিসি হবে, উনি তার নিজের যে আজকেই এক ইন্টারভিউতে তিনি বলছেন যে 2টা শব্দ কিন্তু উচ্চারণ করছেন, ক্রুয়েল অ্যান্ড ইনহিউম্যান। অর্থাৎ এবারের ইমিগ্রেশন যে পলিসিটা সেটা হবে ভেরি ক্রুয়েল অ্যান্ড ইনহিউম্যান। তিনি কি করবেন যেটি বলেছেন, ইঙ্গিত দিয়েছেন যে আপনি যেমন বলেন যারা আনডকুমেন্টেড পার্সন এদেশে আছে, এই দেশে তাদের সন্তানেরা জন্ম নিয়েছে, তাদের সন্তান তাদের বলেছে কি সেলফ ডিপোর্টেশন অপশন দিবে প্রথম, যে তুমি তোমাদের বাচ্চা কাচ্চা নিয়ে দেশ থেকে চলে যাও, ফ্যামিলি নিয়ে চলে যাও, সেলফ ডিপোর্টেশন। তা না করলে যখন আইস আসবে, এই বাচ্চাগুলোকে নিয়ে হাফওয়ে হোমসে দিবে, বাবা মাদের ডিপোর্ট করবে, বাচ্চাগুলোকে, তারা তো ইউএস সিটিজেন, তাদেরকে হাফওয়ে হোমস বলা হতো, কনসেন্ট্রেশন ক্যাম্পের নাম হলো হাফওয়ে হোমস, সেইখানে তাদেরকে নিয়ে যাবে। তার মানে সেই যে আগের টার্মের মতোই এইবার এইদের বিচ্ছিন্ন করবে। কিন্তু আগের টার্মে তো তারা সবাই ছিল অবৈধ, বাচ্চারাও আমেরিকান ছিল না, কিন্তু এবার কিন্তু দেখেন এই বাচ্চা কিন্তু আমেরিকাতে জন্ম, কনস্টিটিউশন রাইট, যে কনস্টিটিউশন বলে আছে যে এদেশে কেউ জন্মগ্রহণ করলে ইরেসপেক্ট অফ প্যারেন্টস তারা বাই যেটাকে বার্থ রাইট বলে, 14 আর্টিকেলে আছে, 14 আর্টিকেল অনুযায়ী তিনি, অথচ সেইটাকে কিন্তু ইগনোর করা হচ্ছে, ভায়োলেট করা হচ্ছে এইটা যদি করা হয়। এবং এটা যে করবে না তা আমরা বলতে করতে পারে, কারণ যেখানে বর্ডার যার বলছে যে ক্রুয়েল অ্যান্ড ইনহিউম্যান হবে, ক্রুয়েল অ্যান্ড ইনহিউম্যান মানে কতটা অমানবিক হলে ক্রুয়েল এবং ইনহিউম্যান হয়, তো সেটা তো করতে গেলে তো এটা ভেরি সিম্পল, এটা করবেই। তো এই বিষয়টি নিয়ে চরম 2টা জিনিস হবে, একটা কনস্টিটিউশনাল যে মানে অধিকার, সেই অধিকার কেমন ক্ষুণ্ণ করা হবে, মৌলিক অধিকার, সেই সঙ্গে অমানবিকতার একটা চরম অবস্থা সৃষ্টি হবে। কারণ হাজার হাজার শিশু আছে যারা এই দেশে জন্মগ্রহণ করছে, যাদের বাবা মা আন্ড, একটা নিদারুণ একটা অমানবিক একটা অবস্থা সৃষ্টি। জি, অর্থাৎ যে অমানবিকতার আশঙ্কা করা হচ্ছে
যেটি পারিবারিক বিচ্ছিন্নতা, যেটি নিয়ে বড় কথা বলা হচ্ছে, যে পারিবারিক বিচ্ছিন্নতা মানে তো একটা মানুষকে তার জীবনে যে ট্র্যাক সেখান থেকে Right. বিপথে ফেলে দেওয়া। যদিও ওই যে আপনি যে বলছিলেন সেলফ ডিপোর্টেশন, তারা সেটির উপর অনেক বেশি গুরুত্ব দিচ্ছে, যে এই হুমকি ধামকিতে যদি কাজ হয়ে অনেকে যদি জি। চলে যায়, আতঙ্ক থেকে, ভয় থেকে, পারিবারিক বিচ্ছিন্নতা না হয়, সেটা একটি কৌশল হতে পারে। আসলে সবকিছুই সামনের দিনগুলোতে অপেক্ষা করতে হবে। আমরা একটা ছোট বিরতি নিতে হবে। তার আগে ছোট্ট দুটো খবর। একটি হলো যে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং, সাবেক প্রধানমন্ত্রী, 92 বছর বয়সে তিনি মারা গিয়েছেন। আমরা তার বিদেহী আত্মার প্রতি সমবেদনা জানাচ্ছি। এবং একই সাথে ইসরায়েল ইয়েমেনের রাজধানীতে বিমান হামলা চালিয়েছে। যখন বিমান হামলা চালাচ্ছিল তখন বিমানবন্দরে WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের চিফ যিনি, তিনিও সেখানে অবস্থান করছিলেন। সেই হামলায় এর মধ্যে 2 জনের বেশি বিমানের ক্রু মারা গেছেন। এই পরিস্থিতিটা আসলে সামনের দিকে কোথায় যায়, অর্থাৎ নতুন করে আরেকটা উইংসে তারা ইয়েমেনে হামলা শুরু করলো ইসরায়েল, সেটি নিয়ে সামনের দিনগুলোতে আলোচনার সুযোগ আছে। আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরবো, বাংলাদেশ প্রসঙ্গে আলোচনা করবো। আমাদের সঙ্গে থাকুন। আবারও স্বাগত ডেমোক্রেসি অনুষ্ঠানে। আমার সাথে বিশেষজ্ঞ অতিথি হিসেবে যুক্ত আছেন স্কুল অফ সায়েন্স অ্যান্ড অ্যালাইড হেলথের প্রফেসর ডক্টর মহসিনী পাটোয়ারি এবং স্ট্যান্ডার্ড এক্সপ্রেসের সিও রাজনৈতিক বিশ্লেষক মোহাম্মদ মালেক। আপনাদের দুজনকে আবারও স্বাগত জানাচ্ছি। যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই সেটি হলো বাংলাদেশের সচিবালয়ের 7 নম্বর বিল্ডিং এ আগুন লেগেছে, একেবারে সুরক্ষিত কেপিআই যেটি সচিবালয়। আমি নিজে 7 বছরের বেশি সেখানে রিপোর্টিং করেছি। আমি নিজেও ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে জানি যে সেখানে প্রবেশটা কতটা সুরক্ষিত, এবং সেখানে চাইলেই কেউ প্রবেশ করতে পারবেন না, চাইলেই কোনো অঘটন ঘটাতে পারবেন না। সেই সচিবালয়ে আগুন। মোহাম্মদ মালেক, আপনার কাছে জানতে চাই, আগুন লাগাটা এক ধরনের দুর্ঘটনা, কিন্তু এরপরে যে বিবৃতিগুলো আসছে, বলা হচ্ছে যে এর পিছনে নাশকতা, এর পিছনে কোনো একটা গ্রুপ জড়িত, পরিকল্পিত ষড়যন্ত্র। এটি জাতীয় নাগরিক কমিটি বলছে, সব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের মধ্যে যারা সরকারের অংশ হিসেবে আছেন তারা বলছেন, যারা সরকারের বাইরে আছেন তারাও বলছেন। দুটো প্রশ্ন আপনার কাছে। এক হলো, এটি পরিকল্পিত নাশকতা বলে আপনি মনে করেন কিনা এরকম একটি সুরক্ষিত জায়গায়? দ্বিতীয় বিষয় হলো, যদি পরিকল্পিত নাশকতা হয়ে থাকে, সরকারের ভিতরে যারা আছে, এটা সে নাশকতা সামাল দেওয়ার দায়িত্ব তো তারাই যদি আবার বলে যে নাশকতা, তাহলে তারা আসলে কার উপর দায়টা চাপাতে যাচ্ছে? জি, ধন্যবাদ। দেখুন, আপনি তো সচিবালয়ে রিপোর্টিং করেছেন, সচিবালয় থেকে আপনি জানেন সচিবালয়ের নিরাপত্তার ব্যবস্থাটা। সচিবালয়তে নিজস্ব সিকিউরিটি আছে প্রায় 100-3। এরপরে পুলিশ এবং রিসেন্টলি আর্মিও কিন্তু সেখানে মোতায়েন করা হয়েছে। তো এরকম একটি জায়গায় আমি একটা ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলি। 90-র দশকে সম্ভবত এটা 98 বা এরকম সময় হবে। আমি একবার একজন সচিবের সাথে দেখা করার জন্য সচিবালয়ে গেলাম। তো আমাকে বলা হলো যে 2 নম্বর গেটে পাস রাখা আছে। আমি সেই পাস কালেক্ট করে আমি গেটে যাওয়ার পর সেই পাসটা মানে হাতে না পাওয়া পর্যন্ত যে সিস্টেমটা দেখলাম, যে আমাকে সেখানে প্রায় 1 ঘন্টা বসতে হলো। তারপরে সচিবের পিএস এর সাথে কথা বলে কনফার্মেশন করে তারপর আমাকে পাস করতে হবে। তো এটি হলো দিনের বেলা, যেখানে দর্শনার্থীরা পাস নিয়ে ঢুকে ওই সময়, অর্থাৎ গেস্ট তার অ্যালাউড ওই টাইমে। আর এটা ঘটেছে রাত 2টোর সময়। তো এরকম একটা সময়ে বাইরে থেকে কোনো লোক সচিবালয়ে ঢোকার কোনো অবকাশ নাই, প্রশ্নই আসে, ঢুকতেই পারে যদি কেউ না গেল। তাহলে আমি সিকিউরিটি সম্পর্কে বললাম। এখন যেটি আজকে আমি একটা ইন্টারভিউ মানে প্রেস কনফারেন্স দেখলাম উপদেষ্টাদের, সেখানে রিজওয়ানা হাসান ব্রিফ করলেন সাংবাদিকদের। তিনি বললেন যে তারা এটা ধরে নিয়েছেন নাশকতা, এবং নাশকতাকে ধরে নিয়ে তদন্ত হবে। তদন্ত কমিটি গঠন করেছে 3 দিনের মধ্যে প্রাথমিক রিপোর্ট। আর উপদেষ্টা যিনি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তিনি বলেছেন যে এটি পতিত ফেসিবাদী শক্তিদের একটা ষড়যন্ত্র। তো এখন বিভিন্ন ন্যারেটিভস আসছে। আবার আরেকটা আমি ভিডিওতে দেখলাম যে এরকম ন্যারেটিভ আছে যে এটি শুধুমাত্র এই 2 জন উপদেষ্টা, ছাত্র উপদেষ্টা যারা, তাদের মন্ত্রণালয়গুলোতেই এই অগ্নিকাণ্ড ঘটেছে, তাই না? না, তথ্য মন্ত্রণালয়টি ভিন্ন। তথ্য মন্ত্রণালয়টা মানে নাহিদ ইসলামের তথ্য মন্ত্রণালয় আরেকটা বিল্ডিং এ,
আর এইখানে যুব ক্রীড়া অর্থাৎ আসিফ মাহমুদের মন্ত্রণালয়টি এখানে পড়েছে। না কিন্তু আবার আছে যে এই ডাক ও টেলিযোগাযোগ আছে তার, সেটি আবার এইখানে। জি। তারপরে আপনার এই মানে কি বলে এটাকে, যে স্থানীয় সরকার মন্ত্রণালয়, তাই না? তো তারপরে আরেকটি ন্যারেটিভ আছে যে এই পতিত সরকার মানে ফ্যাসিস্ট সরকার তার দুর্নীতির প্রমাণগুলো ধ্বংস করার জন্য। এখন দুর্নীতির প্রমাণ তো এই সমস্ত মন্ত্রণালয়ের সাথে বেশি হয়েছে, মানে সেতু মন্ত্রণালয় যদি আমরা বড় বড় প্রজেক্ট, রেল মন্ত্রণালয়, সেতু মন্ত্রণালয় এই ভবনে, এটিও আবার এই ভবনে। তো যা হোক আর কি, এগুলো বিভিন্ন ন্যারেটিভস আছে। এখন তদন্ত কমিটি গঠন হয়েছে, সেই তদন্ত কমিটি রিপোর্ট দেখা যাবে কি হলো। তবে ওই যে বললাম যে বাংলাদেশ তো জজ মিয়া নাটক হয়, তাই না? এখন যদি তদন্ত কমিটির আগেই যারা সরকারে আছে তারা যদি বলে যে কারা করেছে, তাহলে তদন্ত যে কতটা স্বচ্ছ হবে বা নিরপেক্ষ হবে সেই ব্যাপারগুলো কোশ্চেন থেকে যায় গেল একটা জিনিস। আরেকটা জিনিস হলো ঘটনাটি কখন ঘটেছে। এই 5 আগস্টের পরে কতগুলো ঘটনা ঘটছে যেটা বাংলাদেশের সচিবালয়ের ইতিহাসে এরকম ঘটনা ঘটেনি। কি, প্রথমে আমরা দেখলাম যে এসএসসি পরীক্ষার্থী যারা তারা সচিবালয় দখল করে পরীক্ষা দিব না এই দাবিটি আদায়। পরবর্তীতে আমরা কি দেখলাম, আনসাররা দখল করি, সেটি যদি তাদের সে দখল ব্যর্থ হয়েছে তাদের অ্যারেস্ট করে জেলে পাঠানো হয়েছে যারা ঢুকেছিল। তারপরে আবার কি দেখলাম, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে ছাত্ররা সেটা আবেদন। আর সচিবালয়ে তো এখন বিভিন্ন তদবির বাণিজ্য যেটা সমন্বয়করা করছে, বিভিন্ন মন্ত্রণালয়ে যে চাপ দিচ্ছে, নানা কিছু ঘটছে সচিবালয় ঘটছে। মোস্ট রিসেন্টলি আরেকটা যে এই জনপ্রশাসন সংস্কার কমিশনকে নিয়ে একটা ক্যাডার মানে অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাডার কিন্তু ক্ষুব্ধ হয়ে তার একটা 48 আওয়ার্সের আলটিমেটাম দিচ্ছে গত। অর্থাৎ আব্দুল মুহিত সাহেবের পদত্যাগের জন্য তারা একটা আলটিমেটাম দিয়েছে। অর্থাৎ নিয়ন্ত্রণহীন বলা যেতে পারে আর কি, পুরো পরিস্থিতিটা নিয়ন্ত্রণহীন এখনো। যেটি এরকম একটা অবস্থার মধ্যে সচিবালয়ে অগ্নিকাণ্ড ঘটনা ঘটেছে। কাজেই মেনি থিং ক্যান হ্যাপেন ওভার দেয়ার। অর্থাৎ ঘোলা পানিতে মাছ শিকার চলছে। যেটা আপনি বললেন মূলত এইটাই, যে যারা পতিত করে নিলাম তারা তো ষড়যন্ত্র করবি, তাই না? তাহলে সরকার হিসাবে সরকারকে দায়িত্বটা, সরকার যদি সচিবালয়ই রক্ষা করতে না, যদি এটা নাশকতা পরিকল্পিত হয়, তাহলে সেই পরিকল্পনাকে বন্ধ করার মতো, থামিয়ে দেওয়ার মতো ক্ষমতা যদি সরকার না থাকে সচিবালয়, তাহলে সারা দেশের জনগণের আইন শৃঙ্খলার অবস্থা কি হচ্ছে। অর্থাৎ ঘোলা পানিতে মাছ শিকার চলতেই থাকবে। সামনের দিনগুলোতে আর কি হয় সেটাই হয়তো আশঙ্কা তৈরি করবে। আমাদের হাতে খুব সময় পাবো না, 3 মিনিট, হয়তো 3 থেকে 4 মিনিট সময় পাবো। ডক্টর মহসিন ইউপাটরে এই বিষয়ে যদি কিছু বলতে চান, সাথে যে বিষয়টি যোগ করতে চাই, এর আগে আমরা দেখেছি এস আলম এর যিনি মালিক, তিনি সিঙ্গাপুরের নাগরিক ঘোষণা করে নিজেকে, তিনি উল্টো সরকারকে আলটিমেটাম দিয়েছেন যে আমার সম্পদ নিয়ে যদি উল্টোপাল্টা কিছু হয় আমি কিন্তু ইন্টারন্যাশনাল সালিসি আদালতে যাব। নতুন করে যে তথ্য পাওয়া গেল সেটা হলো সামিট গ্রুপের আব্দুল আজিজ, তিনি নিজেও এখন সিঙ্গাপুরের নাগরিক দাবি করেছেন তাকে, সামিট গ্রুপের। এই যে বাংলাদেশের যারা বাংলাদেশে দীর্ঘদিন ব্যবসা করেছে, বাংলাদেশ থেকে টাকা পাচার করেছে, বাংলাদেশের নানা দুর্নীতির সাথে জড়িত ছিলেন, তারা সবাই এখন সিঙ্গাপুরিয়ান হয়ে যাচ্ছেন, তারা উল্টো বাংলাদেশকে ঠেট দিচ্ছেন। মানে সবকিছুর তো একটা সীমা থাকা উচিত। আপনার কাছে কি মনে হয়? জি জি, জাস্ট কুইকলি যে মালিক ভাই যেটা বললেন, ঘরের শত্রু বিভীষণ, ঘরের ভিতরে যদি আমাদের শত্রু থাকে তাহলে সমস্যা, না হলে রাত্রে এতটার সময় ইয়েতে সচিবালয় এরকম হবে কিভাবে? তো দেখা যাক এটা ইনভেস্টিগেশনে কি বেরিয়ে আসে। এই যে লোকগুলো যারা এরা আগে থেকে দে আর ভেরি ভেরি স্মার্ট পিপল অর শুড পিপল। এই যে সামিট গ্রুপের আজিজ খান আর এস আলম, রাইট? এস আলমের বিরুদ্ধে তো আপনার ধরেন দুইজনেই সিঙ্গাপুরের সিটিজেন এবং দুইজনেই দীর্ঘদিন থেকে ওখানকার পার্মানেন্ট রেসিডেন্ট এবং দুইজনেই প্রায় 16-17 এই দিকে ওনারা সিটিজেনশিপ নিয়ে নিছে এবং এই দুইজনেই বিরাট বিরাট ব্যবসা করতো বাংলাদেশে এবং বাংলাদেশের ব্যবসায়ী এবং পলিটিশিয়ানদের সাথে যোগসাযোগে এরা টাকা বানাচ্ছে, কাজ করতো। কিন্তু সিঙ্গাপুরে দ্বৈত নাগরিকত্বের কোনো সুযোগ নেই। তারা যদি সেখানকার নাগরিকত্ব নিয়ে থাকেন, বাংলাদেশে কিভাবে তারা এইভাবে ব্যবসা করছেন? বাংলাদেশ কিছুই জানতো না। হ্যাঁ, বাংলাদেশে ব্যবসা করছে এই জন্য যে তারা তো তাদের পাসপোর্ট হয়তো 2টা ছিল তখন, এখন তারা তো এখানে জন্ম হয়েছে, এখানে আছে, সেইভাবে তারা করতো। কিন্তু সিঙ্গাপুরের সিটিজেনশিপটা তো এতদিন নেই, ধরেন 17-18 ওই দিকে নিছে, রাইট? এর আগে যে ব্যবসাগুলো, এই ব্যবসাগুলো তো ভাই এটা তো একটা মিউচুয়াল ব্যাপার, রাইট? আপনিও ব্যবসা করেন, আপনি পলিটিশিয়ান বা আপনি ব্যুরোক্রেট, আমি বাইরে আছি, আপনি
ম্যাটার শেয়ারিং দি রিসোর্সেস, শেয়ারিং থিং। সুতরাং আপনি ওইভাবে ওরা সব ব্যবসাগুলো হাতিয়ে নিয়েছে, নিয়ে এমন করছে যে এখন বিদেশি হয়ে গেছে। এখন তারা উল্টা আবার আমাদেরকে বলে যে এটার জন্য যদি একটা সমঝোতায় আমরা না আসি তাহলে কি করতে হবে, তারা ইন্টারন্যাশনাল আরবিট্রেশনে তারা যাবে। হ্যাঁ, তবে এটা এখন ইন্টারন্যাশনাল আরবিট্রেশনে গেলে যা দেখা যাচ্ছে, ইট ইজ নট ইজি। এটা টাকা বের করে আনাটা সব না। উনি যদি $10 বিলিয়ন ব্যাংক খাত থেকে যে নিয়ে গেছে বলতেছে আমাদের গভর্নর সাহেব, এই টাকাগুলো কিভাবে আনবে, এবং এটা অসম্ভব একটা ব্যাপার আর কি। এবং সিঙ্গাপুর সরকার এর মধ্যে সহযোগিতা করবেন কিনা এটা সন্দেহ। আর আরবিট্রেশন যে মানতে হবে এটাও ঠিক নাই। তবে সরকারের এটা একটা সুযোগ হবে, এই যে সরকার যে এলিগেশন গুলো আনছে, বাংলাদেশ গভর্নমেন্ট যে এলিগেশন আনছে, ইট উইল বি অ্যান অপরচুনিটি টু প্রুভ দ্যাট। এটা একটা বিষয় দেখা যাইতে পারে যে এরা হয়তো এমন কায়দা করে করছে, এটাকে ধরতে পারবে কি পারবে না। আমার মনে হয় এটা ভবিষ্যতের জন্য বাংলাদেশ সরকার এটা মনে খেয়াল রাখতে হবে যে এইভাবে পাচার কিভাবে রুদ্ধ করা যায়। এইভাবে বিদেশি নাগরিকত্ব যারা পার্মানেন্ট রেসিডেন্ট হিসেবে বিদেশে আছে ওদের উপর এক্সট্রা আইস গুলা রাখতে হবে, কারণ ইভেনচুয়ালি এরা এখান থেকে টাকা নিয়ে ওখানে চলে যাবে, আপনি তাদের কিছু করতে পারবেন না। দুবাই সিঙ্গাপুরের সিটিজেনশিপ আর কানাডার সিটিজেনশিপ আর আমেরিকান সিটিজেনশিপ নিয়ে তারা চলে গেল। এই জিনিসগুলো আসলে আমাদের ভালো করে দেখা দরকার। এই দেশের হাজার হাজার কোটি টাকা যে চলে গেল, কিভাবে চলে গেল, এটার একটা সুষ্ঠু তদন্ত হয়ে, এটা অলরেডি আমরা তো বুঝতে পেরেছি $250 বিলিয়ন চলে গেছে, রাইট? এটার একটা আসলে জনগণ জানতে চায়, মানুষ জানতে চায়, যাতে ভবিষ্যতে এই জিনিসগুলো না হয়। জি, একেবারেই মগের মুলুক যাতে না হয়, অর্থাৎ মগের মুলুক যাতে না হয়। চোরের মায়ের যে বড় গলা থাকে, যারা চুরি করে টাকা নিয়ে গেছে তারা উল্টো এখন শেখাচ্ছে যে আমাকে যদি কোনো ব্যবস্থা নিতে হয় তাহলে আমি কিন্তু আদালতে যাব, সরকারের বিরুদ্ধে ব্যবস্থা নেব। এই ধরনের একটা বিষয় ভবিষ্যতের জন্য, বাংলাদেশের জন্য একটা শিক্ষা হয়ে থাকবে যে যাদেরকে এরকম অর্থ কেলেঙ্কারির সঙ্গে জড়িত তারা নিঃসন্দেহে সরকারি নানা সুযোগ সুবিধা পেয়ে এগুলো করেছে, তাদেরকে আসলে কিভাবে তাদের পায়ে শেকলে বাঁধা যায়, কিভাবে টাকাগুলো ফেরত আনা যায়, এটা মূল ফোকাস হয়তো সামনের দিকে হবে। তবে আইন শৃঙ্খলা পরিস্থিতি সবার আগে গুরুত্ব দিয়ে বাংলাদেশ সরকারকে নিঃসন্দেহে সেটা উন্নীত করতে হবে, জনগণের সাথে জনগণ যাতে নিরাপদে থাকে সেই বিষয়টি নিশ্চিত করতে হবে। প্রফেসর ডক্টর মহসিনুর পাটোয়ারী এবং মোহাম্মদ মালেক, আপনাদের দুইজনকে অসংখ্য ধন্যবাদ যোগ দেওয়ার জন্য, আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানানোর জন্য, বিশ্লেষণের জন্য। এবং দর্শক যারা দেখছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের মতো। ভালো থাকবেন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।